জঘন্য খেলেছে বাংলাদেশ এবং জঘন্য খেলে ইউএইর বিপক্ষে কোনো মতে জয় পেয়েছে, এমনটা বলতেই হচ্ছে। বাংলাদেশ দল যে ম্যাচটায় কিছুক্ষণ আগে জয় পেল, সেই পার্টিকুলার ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং প্রদর্শনী, বাংলাদেশ দলের ক্যাপ্টেনের পারফরম্যান্স, বাংলাদেশ দলের ভাইস ক্যাপ্টেনের ভীতি জাগানিয়া বোলিং যেভাবে প্রদর্শিত হয়েছে, যেভাবে একটা সময় এমন ধরনের একটা এংজাইটি তৈরি করেছে যে এই বুঝি ইউএইর সাথেও বাংলাদেশকে টি-20 ফরম্যাটে হারতে হচ্ছে। 191 রান বাংলাদেশ করেছে ঠিকই, শতক পেয়েছে ঠিকই বাংলাদেশের কোন একজন ব্যাটার, কিন্তু সেকেন্ড হাইস্ট রান কে করেছে সেই হিসাবটা যখন করতে যায়, এবং সেটা মাত্র 21 রানও কেউ করতে পারে নাই। পারভেজ হোসেন ইমন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-20 ইন্টারন্যাশনালে শতক করেছেন, কিন্তু বাকি যারা ব্যাট করেছেন, বাকি যারা ফেল করেছেন, একটা খোলসে ভরা মিডল অর্ডার যেখানটায় আসলে প্রপারলি দলকে টেনে তোলার জন্য কেউ নেই, এরকম একটা সিচুয়েশন যখন তার 100 মাইনাস করে দিলে সব ব্যাটসম্যান মিলে 100 রানও করতে পারেন না, এরকম একটা সিচুয়েশন, ঠিক তখন আমাদের ক্যাপ্টেন 8 করেছেন 11 বলে, লিটন কুমার দাস। তার কোনো কিছুতে আসলে কোনো কিছু আসে যায় না, কারণ খারাপ পারফরমেন্স করলেও দলে তার জায়গা কিংবা সেই জায়গাকে পোক্ত করার জন্য ক্যাপ্টেন্সি পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না। শেখ মেহেদী তিনি কখনোই কোনো ফরম্যাটে আমার জানা মতে, আমি যতটুকু খেলা দেখেছি, ক্যাপ্টেন্সি করেননি, তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। এবং তিনি তার প্রথম ওভারে যখন বাংলাদেশের 191 চেস করতে ইউএই ব্যাট করতে নামলো, প্রথম ওভারে দিলেন 19 রান। ভেবে দেখুন, তিনি কিন্তু ওপেনিং বোলার, দুজন বোলারের মধ্যে তিনি একজন, তাই তো? এবং তার তৃতীয় ওভারে দিলেন 25 রান। সেই 25 রান দিতে গিয়ে আসিফ খান তার বলে 25 রান নিতে গিয়ে হ্যাট্রিক ছক্কা মারলেন। একবার ভেবে দেখুন যে এই পার্টিকুলার 2 ওভারে, তার করা প্রথম ওভারে 19 এবং শেখ মেহেদীর করা তৃতীয় ওভারে 25, 2 ওভারে যখন 44 দিয়ে দেন, বাংলাদেশ তখন কি সত্যিকার অর্থে ম্যাচে থাকে? 13 ওভার পর্যন্ত বাংলাদেশ ম্যাচে ছিল না। বাংলাদেশ শেষ পর্যন্ত জিতেছে শুধুমাত্র ইউনাইটেড আরব আমিরাতের এই দলটা ইনএক্সপেরিয়েন্সড। তাদের এই সিচুয়েশনে মোমেন্টাম নিজেদের দিকে রেখে কিভাবে জয় পেতে হয় সেই এক্সপেরিয়েন্সটা নেই। এক পাশে আসিফ খান, তিনি বল পাচ্ছিলেন না, সিঙ্গেল নিলে স্ট্রাইক রোটেট করলে অপর প্রান্তে যিনি ব্যাটার তিনি যখন স্ট্রাইকে যান, তিনি উইকেট বিলিয়ে দিয়ে আসছেন। সিঙ্গেল নিয়ে যে আসিফ খানকে নন স্ট্রাইকিং থেকে স্ট্রাইকে আনা দরকার, সেই ব্যাপারটা তাদের মাথায় কাজ করছিল না। শুধুমাত্র এক্সপেরিয়েন্সের কারণে দলটা হেরে গেছে। আদারওয়াইজ আপনারা যদি দেখেন যে দলের বিপক্ষে বাংলাদেশ খেললো, যে ইউএইর বিপক্ষে বাংলাদেশ খেললো, সেই পার্টিকুলার দলের বাংলাদেশের তো বললাম যে লিটন কুমার দাসের যা পারফরমেন্স, সেখানটায় তিনি কত করেছেন? তিনি 8 বল টিকতে পেরেছেন ইউএইর সাথে। যেভাবে তিনি আউট হয়ে গেলেন, আমার কাছে রীতিমতো অবিশ্বাস্য মনে হয়েছে। এলবিডব্লিউ হয়েছেন, একদমই পরাস্ত হয়েছেন ওই পার্টিকুলার বলে। ইয়র্কার লেন্থের বল একদম পারেন নাই খেলতে, কোনোভাবেই বুঝতেই পারেন নাই। সেই জায়গায় বাংলাদেশের যখন দ্বিতীয় হাইয়েস্ট রানটা হচ্ছে অনলি 20, ইউএইর 54 করেছেন ওপেনারদের একজন, বাংলাদেশেরও 100 করেছেন, সেটা নিয়ে কথা বললাম না। রাহুল চোপড়া করেছেন 22 বলে 35 এবং 21 বলে 200 স্ট্রাইক রেটে। আসিফ খানের 42 রানের ইনিংসটা একটা সময় গিয়ে মনে হচ্ছিল যে বাংলাদেশকে হারিয়ে দেবে। মুস্তাফিজ যদি আজকে না থাকতেন, 4 ওভারে 17 রান 2 উইকেট, আর তানজিম সাকিব যদি মিডলে গিয়ে, ওই যে বললাম 13তম ওভার পর্যন্ত আসলে ইউএই অনেকটা চালকের আসনেই ছিল, এক সময় রিকোয়ার্ড রান রেটের থেকে তারা যে গড়ে রান তুলছিলেন সেটা হাই ছিল। তানজিম সাকিব যদি পরপর 2 ওভারে 2টা উইকেট না নিতেন, মুস্তাফিজ যদি রানের চাকা, রানের গতি কমাতে ভূমিকা না রাখতেন, শেষ 3 ওভারে প্রয়োজন ছিল মাত্র 37-38 রান, এটাও অ্যাচিভেবল ছিল। বাংলাদেশ দল নিশ্চয়ই অনেক অনেক গর্বিত, মিস্টার ফারুক আহমেদ নিশ্চয়ই অনেক অনেক গর্বিত যে বাংলাদেশ ইউএইকে হারিয়েছে। এত বড় ধনী একটা দেশকে বাংলাদেশ হারিয়েছে, বিশাল ইন্সপিরেশন পেয়েছে। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক, বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ভাই, তিনিও হয়তো অনেক অনেক গর্বিত যে মিডল অর্ডারে, আমার মানে খোলস মার্কা মিডল অর্ডার নিয়েও যদি বাংলাদেশ যায় তারপরেও তারা জিততে পারে, তিনিও হয়তো অনেক গর্বিত। যারা আমরা খেলাটা দেখেছি, যারা বাংলাদেশের এই নিরারুণ আত্মসমর্পণ ব্যাটারদের দেখেছি ইউএইর বোলারদের বিপক্ষে,
যেভাবে প্রপারলি জুটি করতে ব্যর্থ হয়েছে তারা, যেখানে ইমন ছাড়া, ইমনও তো এই স্কোয়াডের বেনিফিট অফ ডাউট ক্রিকেটার, বাকিরা সবাই ব্যর্থ হয়েছে, এটা ভাই নিদারুণ ব্যর্থতার গল্পই শোনায়। খেয়াল করে দেখবেন মেহেদী হাসান মিরাজকে বাদ দেওয়া হয়েছে, মেহেদী হাসান মিরাজ স্কোয়াডের মধ্যেই নাই, অথচ এবার মেহেদী হাসান মিরাজ বাদ পড়ার আগে অন্তত 3টা টি-20 সিরিজে তাকে রাখা হয়েছিল, টুকটাক পারফরমেন্সও করেছেন। আপনারা যদি তাকে টি-20তে বিবেচিত নাই করবেন তাহলে আগের সিরিজগুলো খেলালেন কেন? সিলেকশন প্যানেল কিংবা কোচিং স্টাফের কেউ কেউ, আমি নাম বলবো ভবিষ্যতে, তারা মিরাজের একজন বিকল্প হিসেবে শেখ মেহেদীকে তৈরি করতে চায়। আজকে পারফরমেন্স দেখেছেন, আগে ব্যাট করতে নামিয়ে দিলাম শেখ মেহেদীকে, মিডল অর্ডারে ভরসা হয়ে উঠলো, একটা 30-40 রানে ইনিংস খেলো। ভাই এত সহজ না, ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এত সহজ না। আপনার যেরকম গিরিঙ্গি করে মনে করেন যে অমুককে আউট করে দিলাম আর এর ইন করলাম, এরপর পারফর্ম করে দিবে, সিল মেরে দিব, মেহেদী হাসান মিরাজ আর টি-20 খেলতে পারবে না, এইগুলো বাদ দেন। বাংলাদেশ জাতীয় দলকে কেন্দ্র করে এখানকার কোচিং স্টাফ, সিলেকশন প্যানেল থেকে শুরু করে যারা ইনভলভ, মোস্ট অফ দ্যাম, সবাই না, মোস্ট অফ দ্যাম, তারা এইসব ইকুয়েশনের মধ্যেই থাকেন। তারা নিজেদের ক্রিকেটিং ক্যারিয়ারে কখনো সফল ছিলেন না, তারা জাতীয় দলকে নিয়ে সারাদিন এসব করেন।